বিগত দুই সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সরকার জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানান তিনি। সকালে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, সুস্বাস্থ্যের বাংলাদেশ বিনির্মাণে সবার জন্য চালু করা হবে হেলথ কার্ড ও হেলথ ইন্স্যুরেন্স। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। নির্বাচনী প্রতিশ্রুতিতেই দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বড় পরিকল্পনার কথা বলেছিল বিএনপি। তারই অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলন আয়োজন। এতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের বিভিন্ন প্রান্তে কাজ করা এসব স্বাস্থ্য কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী তুলে ধরেন স্বাস্থ্য খাত নিয়ে সরকারের পরিকল্পনা। দেশের স্বাস্থ্য খাত নিয়ে বিএনপি সরকারের বিস্তারিত পরিকল্পনাও রয়েছে। এরই অংশ হিসেবে বর্তমান সরকার ক্রমান্বয়ে স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। বিগত দুই সরকারের হামের টিকা নিয়ে গাফিলতিকে ক্ষমাহীন অপরাধ বলে আখ্যা দেন তিনি। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। আগামীতে নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিতে হেলথ কার্ড ও হেলথ ইন্স্যুরেন্স প্রণয়নের পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। বর্তমানে সরকার শীঘ্রই একটি সমন্বিত হেলথ কার্ড চালু করতে পরিকল্পনা গ্রহণ করেছে, যার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে। এতে যে কোনো নাগরিক প্রয়োজনে দেশের যে কোনো হাসপাতালে সহজেই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এর পাশাপাশি বর্তমান সরকার ধাপে ধাপে একটি জাতীয় স্বাস্থ্য বীমা চালু করার পরিকল্পনা বা চিন্তা ভাবনাও করছে। যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট সমস্যা সমাধানে সবার সহযোগিতাও চান সরকার প্রধান। সবাই যদি একটু একটু করে আমরা করি, একটু তো পরিবর্তন নিশ্চয়ই হবে, কেন হবে না, অবশ্যই হতে হবে। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। দেশে হাম পরিস্থিতি বর্তমানে মহামারী আকার ধারণ করেছে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর উপদেষ্টা ডক্টর মুশতাক হোসেন। অবিলম্বে সারা দেশে গণ টিকাদান কর্মসূচি চালুর দাবি করেছেন তিনি। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ DPPH এর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংগঠনটির মতে বর্তমান পরিস্থিতি একটি গুরুতর জনস্বাস্থ্য সংকট, যা দেশের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা ও টিকাদান কর্মসূচির ঘাটতিকে স্পষ্টভাবে তুলে ধরেছে। উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালগুলোতে 100 শয্যা এবং জেলা পর্যায়ে 250 শয্যার ব্যবস্থা দ্রুত চালু করার সুপারিশ করেছে DPPH। পাশাপাশি দেশের 6 বিভাগে শিশু হাসপাতালগুলোকে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার আহ্বান জানানো হয়। এছাড়া গ্রামীণ স্বাস্থ্য সেবা জোরদারে কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যক্রম আরও শক্তিশালী করার উপর জোর দিয়েছেন IEDCR এর এই উপদেষ্টা। বিগত অন্তর্বর্তী সরকার কর্তৃক টিকা ক্রয় নিয়ে গাফিলতি, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা, জনস্বাস্থ্যের প্রতি প্রাতিষ্ঠানিক অবহেলা প্রভৃতি হামের মহামারীকে ডেকে এনেছে এবং EPI কর্মসূচিকে দুর্বল করেছে বলে আমরা মনে করি। যারা প্রতিরোধযোগ্য এই শিশু মৃত্যুর জন্য দায়ী, তাদেরকে চিহ্নিত করতে হবে ও তাদেরকে শাস্তি দিতে হবে। হামের মতো সংক্রামক রোগের চিকিৎসায় ICU সুবিধার অভাবকে গুরুতর সংকট হিসেবে উল্লেখ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে শ্যামলীতে শিশু হাসপাতাল পরিদর্শন করে তিনি কথা বলেন। দেশে হাম পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। স্বাস্থ্য খাত বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে জানিয়ে হাসপাতালগুলোকে ব্যবসা কেন্দ্রে পরিণত না হওয়ার আহ্বান জানান জামায়াত আমির। সরকারের পরিকল্পনা অনেক ক্ষেত্রে কাগজে কলমে থাকলেও বাস্তবে তার প্রতিফলন নেই বলেও এ সময় অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। হামের চিকিৎসার জন্য ICU দরকার হয়, সেই ICU আছে কিনা বলা হয়েছে আসে। আমি একজন চিকিৎসক হিসাবে সাক্ষ্য দিচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে কোনো ICU অস্তিত্বই নাই। ICU মেনটেন করতে হলে
আগে আইসিইউর রিসোর্স পার্সন ট্রেন্ড আপ করতে হবে, যাদেরকে ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট বলা হয়। সেই ব্যবস্থাই তো বাংলাদেশে গড়ে তোলা হয়নি। এইটা একই সাথে গড়ে তুলতে হবে এবং এই নিডও ফুলফিল করতে হবে। এই ধরনের অনেক কিছুই বাস্তবে নাই, কেতাবে আছে, খাতায় আছে। আমরা চাই খাতায় যেটা আছে বাস্তবের জন্য সেটা প্রতিফলিত। বৈশ্বিক জ্বালানি সংকটে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ কমে যাওয়ায় প্রয়োজনীয় তেল পাচ্ছেন না গ্রাহকরা। পাম্পের সামনে গাড়ির দীর্ঘ লাইন ছেড়ে গেছে কয়েক কিলোমিটার। এতে প্রধান সড়ক সহ বিভিন্ন অলিগলিতে তৈরি হয়েছে যানজট। ফলে বেড়েছে জনভোগান্তি। সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকার পাম্প ঘুরে প্রায় একই চিত্র দেখা গেছে। তবে আগামীকাল থেকে অকটেনের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিপিসি। কেউ কেউ রাত 10টা থেকেই পাম্পে অবস্থান করছেন, কেউ অপেক্ষা করছেন ভোর থেকে। পাম্প কর্তৃপক্ষ নির্ধারিত সময় বেঁধে দেওয়ায় যানবাহনে বসেই চালকদের অপেক্ষা করতে দেখা যায়। পাম্প সংশ্লিষ্টরা জানান, তেলের সংকট থাকায় নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন তারা। কোনো পাম্পে সকাল থেকে বিকেল পর্যন্ত, আবার কোথাও বিকেল থেকে রাত পর্যন্ত তেল বিক্রি করা হয়। এর মধ্যে জ্বালানি ফুরিয়ে গেলে পরদিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে যানবাহন চালকদের। রাজধানীর তেলের পাম্পের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হাসান। মইনুল, আপনি যে পাম্পে রয়েছেন সেখানের চিত্রটা কেমন দেখছেন জানাবেন। সেখানেও দীর্ঘ লাইন দেখছেন কিনা এবং পাম্প মালিকরা কি বলছেন, এবং আগামীকাল থেকে তো বিপিসি অকটেন সরবরাহ বাড়ানোর কথা বলেছে, তো এ বিষয়ে মালিকরা জানেন কিনা? আপনি যেমনটি দেখাচ্ছিলেন যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে, অনেক সময় তেল শেষ হয়ে যাওয়ার পরও যানবাহনে বসে অপেক্ষা করতে হচ্ছে। একই চিত্র কিন্তু এই আসাদ গেটের তালুকদার ফিলিং স্টেশনে আমরা দেখেছি যে গতকালকে রাত একটার সময় তেল শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। এর পরবর্তীতে কাল 1টা থেকে এখন বেলা 2টা পর্যন্ত এই ফিলিং স্টেশনে কিন্তু তেল দেওয়া বন্ধ রয়েছে। তবে মানুষের যে দীর্ঘ সারি সেটি কিন্তু আমি দেখেছি সেই ফার্মগেটের যে খামার বাড়ি সেখান থেকে শুরু করে এই আসাদ গেটে দীর্ঘ 2.5 থেকে 3 কিলোমিটার কিন্তু দীর্ঘ যানবাহনের সারি। যারা এখানে তেল নিতে এসেছেন সেখানেও বাকবিতণ্ডা। অনেক ক্ষেত্রেই পাম্প মালিকদের প্রতি অভিযোগ করছেন চালকরা যে লাইন মেনটেন না করে অনেককে সুযোগ দেওয়া হচ্ছে তেল নেওয়ার ক্ষেত্রে। এবং এখানকার যে পাম্প মালিক রয়েছেন তার সাথে আমি কথা বলেছি, উনি বলেছেন যে তাদের যে চাহিদা সেই অনুযায়ী তারা জ্বালানি তেল পাচ্ছেন না, বিধায় কিন্তু এই সংকটটা তৈরি হয়েছে। এবং এখানে এখন পর্যন্ত তেল দেওয়া বন্ধ রয়েছে এবং মালিক আমাকে যেটা জানিয়েছেন যে হয়তো সন্ধ্যা 6টা বা 6:30টার দিকে এখানে নতুন করে জ্বালানি আসলে তারা ডিপো থেকে তেল নিয়ে আসলে তারপরে তারা সেটা সরবরাহ করতে পারবেন। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে জ্বালানির কোনো সংকট নেই, যথেষ্ট মজুত রয়েছে, কিন্তু যে বাস্তবতা ভিন্ন তথ্য দিচ্ছে। আমরা যেটা মাঠ ঘুরে দেখতে পাচ্ছি এবং এর আগে যেখান থেকে আপনাকে আমি তথ্য দিচ্ছিলাম সেখানে কিন্তু তেল ট্রাস্ট ফিলিং স্টেশন, সেখানে তেল দেওয়া হচ্ছে, কিন্তু যারা ফুয়েল পাস রয়েছে তাদের ক্ষেত্রে সর্বোচ্চ 10 লিটার এবং যাদের ফুয়েল পাস নেই তাদের ক্ষেত্রে 6 থেকে 8 লিটার দেওয়া হচ্ছে। এবং একই সাথে এখানে যারা রয়েছেন গতকালকে এমনও ব্যক্তিকে পেয়েছে যারা গতকাল দুপুর 12:30 থেকে দাঁড়িয়েছেন, অনেকে রাত 8টা থেকে দাঁড়িয়েছেন, অনেকে রাত 1টার পর থেকে দাঁড়িয়েছেন, কিন্তু তাদের সংখ্যা যে আদৌ তারা শেষ পর্যন্ত তেল পাবে কিনা সেই সংখ্যাও কিন্তু রয়ে গেছে। এবং এই যে অব্যবস্থাপনা তার একটা বাস্তব কিন্তু আমরা চিত্র দেখতে পাচ্ছি ফিলিং স্টেশনগুলোতে। এবং সবশেষ যারা গ্রাহক রয়েছেন, যারা তেল নিতে এসেছেন, তাদের একটাই চাওয়া যে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, জ্বালানি তেলের সংকটের কারণে বর্তমানে তেলের পাম্পের যে পরিস্থিতি সে সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মইনুল হাসান। দেশে বর্তমান জ্বালানি সংকটের জন্য এক শ্রেণীর দুর্নীতিবাজ পাম্প মালিকদের দায়ী করেছেন গ্রাহকরা। যদিও পাম্প মালিকরা বলছেন তারা যে সরবরাহ পাচ্ছেন তা মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে। এদিকে খোদ সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম স্বীকার করলেন, কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা করছে। এর প্রমাণও সরকারের হাতে আছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। জামালপুরের বেশিরভাগ পাম্পগুলোতে তেল না থাকায় দুর্ভোগে পড়ছেন যানবাহন চালকরা। যেসব পাম্পে জ্বালানি তেল দেওয়া হয় সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ফিরে যাচ্ছেন চালকরা।
তেল বিতরণে পাম্পের কর্মকর্তা একই অভিযোগ করে বলছেন এরই মধ্যে তাদের জীবন জীবিকা ঝুঁকির মুখে পড়েছে। আমি গতকাল সকাল 7টা থেকে ফিরি করছি, লাইন ধরে সন্ধ্যা 7টা পর্যন্ত কোনো তেল পাইনি। ওখানে তেল পাইনি, তাই আজকে ভোর 5টায় আসছি। আমার গ্যাস শেষ হয়ে গেছে, অল্প তেল আছে, আমার যাওয়া যাবে না, ফিরে টাঙ্গাইল গিয়ে তারপর আমার গ্যাস নিতে হবে। এখানে আমি দাঁড়ায় আছি প্রায় 1 ঘন্টার উপরে। এদিকে জেল জরিমানা ও ওয়েল অ্যাপের ব্যবহার কোনো কিছুতেই তেল সংকট কাটছে না রাজবাড়ীতে। প্রতিটি ফিলিং স্টেশনের সামনে সারাদিনই থাকছে তেল প্রত্যাশীদের লম্বা লাইন। মাঝে মধ্যেই ঘটছে হাতাহাতি ও মারামারির মতো ঘটনা। যদিও ফিলিং স্টেশনের শৃঙ্খলা ফেরাতে প্রতিদিনই চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। যে গ্রাহক আসতেছে তার ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র এগুলো ঠিক আছে কিনা, যদি এগুলো ঠিক থাকে তাহলে আমরা তাদেরকে পাস করে দিই, তারা তেল পায়। আসলে আমরা কিসের মধ্যে আছি মানে নিজেও বলতে পারতেছি না, এটা ভাষা দিয়ে বলতে পারতেছি না। মানিকগঞ্জের পেট্রোল পাম্প মালিকরা জানান তেল দেওয়া শুরু হলে 2-3 ঘন্টার মধ্যেই তেল ফুরিয়ে যায়। এ নিয়ে ক্রেতারা পাম্পের কর্মচারীরা এখানে নানান অনিয়ম করেন, যাতে সবার ভোগান্তি বাড়ে। যারা ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিচ্ছে তারা টাইম মতো তেল পাচ্ছে না, অথচ যে আউট যে 4% লোক আছে তারা এখান দিয়ে জোরে করে তারা তেল নিয়ে যাচ্ছে। আজ আমাকে তেল আনতে গেছে, শুনছি অকটেন পেট্রোল ডিজেল 70,000 টাকা দিবে লিটার, যদি দেয় তাহলে আমরা ঠিকমতো পাবলিক দিতে পারবো, আর না দিতে পারবো না। এবার জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম স্বীকার করলেন, কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা করছে। এর প্রমাণও সরকারের হাতে রয়েছে। শনিবার চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের 28তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই কৃত্রিম একটা সংকট তৈরি করার অপচেষ্টা আছে বিধায় আমাদের কাছে প্রমাণিত হয়েছে, এবং আপনারা দেখবেন যে অনেক জ্বালানি বিভিন্ন জায়গা থেকে উদ্ধারও করা হয়েছে, সেটা মজুদ থাকার কথা ছিল না, এবং সেটা দেখবেন যে লাখ লাখ লিটারও হবে। মন্ত্রী আরও বলেন, সরকারের হাতে যে পরিমাণ জ্বালানি আছে তাতে আপাতত ঘাটতির কোনো কারণ নেই। হাসিবা আলী বর্ণা, ৭১। জ্বালানি পরিস্থিতির আরো খবর নিয়ে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম মিলন। মিলন, বেশ দীর্ঘ একটা সময় ধরে তো জ্বালানি তেলের এই সংকট চলছে, তো লালমনিরহাটে জ্বালানি পরিস্থিতি কেমন দেখছেন? ফিলিং স্টেশন মালিকরা কি বলছেন? এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে কেমন সময় লাগতে পারে? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জ্বালানির সংকট নিয়ে সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তবে মাঠ পর্যায়ে কোনো মিল নেই। কারণ লালমনিরহাট জেলার 29টি তেলের পাম্পের মধ্যে শুধু 2টি তেলের পাম্প আজকে চালু রয়েছে। যেমন এটি বিনিময় তেলের পাম্প এই লালমনিরহাট শহরের। এখানে সকাল 10টা থেকে তেল দেওয়া ইতিমধ্যে শুরু হয়েছে, শুধু পেট্রোল। কিন্তু পেট্রোল দিলেও যে দীর্ঘ সারি রয়েছে, এবং বিভিন্ন স্থানে যে দীর্ঘ সারির কারণে যে অনেকে তেল কে পাবে না, এ নিয়ে একটা জটিলতা দেখা দিয়েছে। কারণ গতকালকে রাত্রে 3,000 লিটার তেল প্রবেশ করেছে, কিন্তু তার থেকে যে পরিমাণের যে যানবাহনের যে চাপ, আর সেই সকাল 10টা থেকে যানবাহন আসা শুরু করেছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে কেউ গতকালকে ভোরও পর্যন্ত এসে দীর্ঘ লাইনের মধ্যে তারা এখানে দাঁড়িয়েছে যে তাদের তেল নেওয়ার জন্য। কিন্তু বাস্তব চিত্রে আমরা দেখেছি যে লালমনিরহাট শহরে প্রায় আধা কিলোমিটার জুড়ে প্রায় এই মোটরসাইকেলের দীর্ঘ সারি। তবে যে পরিমাণের মজুদ তেলের কথা সরকার বলছে, বাস্তবে কিন্তু এর কোনো চিত্র কোনোটার সাথে মিল নাই। অনেক পাম্পে ডিজেল নাই, অনেক পাম্পে অকটেন দেওয়া বন্ধ হয়ে গেছে, এবং যে পাম্পে রাত্রে তেল প্রবেশ করছে সেই পাম্পে সকালে তেল বিতরণ কার্যক্রম শুরু করেছে। তবে প্রশাসনিক যে পরিমাণে তদারকি প্রয়োজন, যে পরিমাণ ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হয়েছে, বাস্তবে তাদের তদারকি কম থাকার কারণে বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এই ছিল লালমনিরহাটের তেলের সর্বশেষ খবর। মিলন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, লালমনিরহাটের জ্বালানি পরিস্থিতির আপডেট জানাচ্ছিলেন সহকর্মী সামিউল ইসলাম মিলন। হজযাত্রার প্রথম দিনে 14টি ফ্লাইটে সৌদি আরবে যাচ্ছেন 5,759 জন হজযাত্রী। এরই মধ্যে জেদ্দায় পৌঁছেছেন প্রথম ফ্লাইটের 419 জন হজযাত্রী।
হজযাত্রার সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে খুশি যাত্রীরা। হজযাত্রীদের শতভাগ সেবার মান নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে কাজ করছে হজ অফিস। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। জিলহজ মাসে ৯ তারিখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে পবিত্র আরাফাতের ময়দান। সেই পবিত্র ময়দানে সামিল হবার আগে এভাবেই প্রিয়জনদের বিদায় দিচ্ছেন হজযাত্রীরা। চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শুরু হয়েছে শনিবার, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিনের এই ফ্লাইটে যেতে পেরে বাড়তি উচ্ছ্বাস হজযাত্রীদের। সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট তারা। দোয়া করলেন পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্বের মুসলিম উম্মার জন্য। ভালোই আছে সবকিছু, এখানে ব্যবস্থা সবকিছু ভালো, অনেক ভালো। আল্লাহর ঘরে যাচ্ছি, অনেক ভালো, সবকিছু ফেলে রেখে চলে যাচ্ছি। আমার ইচ্ছাই ছিল আমি অল্প বয়সেই যাব, তো আমার আম্মু আব্বু যখন যাবে তখন তাদের সাথে আমার লাইফে একবার হজ করার ইচ্ছা ছিল। নিজের পরিবারের জন্য তো থাকবেই, কিন্তু নিজের পরিবারের আগে বিশ্ব উম্মার জন্য দোয়া, তাহলেই না নিজের দোয়াটা কবুল করবে আল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার নিজের জীবনের গুনাহ খাতা মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য যাচ্ছি। এদিকে হজ অফিস জানাচ্ছে হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে শতভাগ তৎপরতা চালাচ্ছে সরকার। ভোগান্তি নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপের কথাও জানালেন তারা। এফোর্টটাকে আরও সমন্বিত করে কিভাবে একদম নিশ্চিদ্ধ করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। মশার ব্যাটও আমরা করেছি। আমরা আরও এফোর্টটাকে আরও সমন্বিত করে কিভাবে একদম নিশ্চিদ্ধ করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। হজে যাওয়ার জন্য নিবন্ধিত অবস্থায় বর্তমানে আছেন, তাদের ভিসা শতভাগ সম্পন্ন হয়। হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে এবার টিকিটের মূল্য 12,000 টাকা কমিয়েছে সরকার। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের 2026-28 এই 2 বছরের জন্য পরিচালনা কমিটি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। যদিও ভোটের পরিবেশ নিয়ে ক্ষোভ জানিয়েছেন প্রার্থীরা, তবে পরিচালনা বোর্ড বলছে প্রার্থীরাই পরিবেশ নষ্ট করছেন। দিন শেষে নির্বাচন সুষ্ঠুভাবে শেষ হবার আশা তাদের। জাহিদুল ইসলামের প্রতিবেদন। শনিবার সকাল 10টায় রিহ্যাব নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা থাকলেও সিসি ক্যামেরা স্থাপন সহ বেশ কিছু জটিলতায় শুরু হয় 40 মিনিট পর। এছাড়া পুরো কেন্দ্র জুড়ে ছিল বিশৃঙ্খল পরিস্থিতি। প্যানেল লিডাররা নির্বাচনের পরিবেশ নিয়ে ক্ষোভ জানান, তুলে ধরেন ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতিও। 40 মিনিট ধরে আটকানো আছে, ভোট শুরু হচ্ছে না কেন? সিসি ক্যামেরা নাই, সিস্টেম নাই। ইভেন আপনি দেখেন যে এখানে এইদিকে আছে হলো আমাদের ব্যালট দিচ্ছে, অনেক দূরে রাখছে হলো আমাদের এজেন্টগুলোকে। রিহ্যাবকে নিয়ে অনেক বিতর্ক আছে, রিহ্যাব যেন বিতর্কের বাইরে থাকে। রিহ্যাবকে আমি রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে চাই। আমাদের কমিটমেন্ট হচ্ছে স্বচ্ছতা, সহযোগিতা, সার্ভিস টু দ্য মেম্বার্স। অসম্পূর্ণ কাজগুলো আছে, আমরা যাতে আগামীতে করতে পারি সেই জন্য আমাদের প্রত্যাশা যে আমাদের রিহ্যাবের মেম্বাররা আমাদেরকে আবারও জয়যুক্ত করবে। তবে নির্বাচন পরিচালনা বোর্ড চেয়ারম্যান ভাবে নির্বাচন হচ্ছে, তার অভিযোগ প্রার্থীরাই ভোটের পরিবেশ নষ্ট করছে। এখন পর্যন্ত আমি সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে ভোট গ্রহণ প্রক্রিয়াটাকে শুরু করতে পারিনি। এইটার জন্য দায়ী নিশ্চয়ই প্যানেল লিডাররা, যারা তাদের সমর্থকদেরকে, কর্মীদেরকে এখানে নিয়ে আসছেন। ইনশাল্লাহ সুষ্ঠু ভোট হবে, ভোট হওয়ার ক্ষেত্রে প্রবলেম হবে না। রিহ্যাব নির্বাচনে এবার ঢাকা এবং চট্টগ্রাম মিলিয়ে মোট ভোটার 673 জন। তারা চাইছেন আগামীতে সৎ এবং আবাসন ব্যবসা বান্ধব নেতৃত্ব। আমরা এমন একটি রিহ্যাব চাই ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করতে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে। শিক্ষিত লোক যারা কর্মঠ এবং যারা যার যার নিজস্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, তারাই আসা উচিত। আমাদের যে চলমান যে কাজগুলি আছে, যে সমস্যাগুলি আছে, সমাধান করার মতো যোগ্যতা সম্পন্ন ব্যবসায়ী হতে হবে। 35টি পদের জন্য নির্বাচনে লড়ছেন 88 প্রার্থী। আগে সভাপতি সরাসরি ভোটে নির্বাচিত হলেও এবার 6 জন সহসভাপতিকেও সরাসরি নির্বাচিত করবেন ভোটাররা। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।